Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমি প্রীতি সেন আবার চলে এসেছি রোজকার মতন সেম ভিডিও বাট কোয়েশ্চেন্স ডিফারেন্ট নিয়ে। আমার যেরকম কোয়েশ্চেন্স থাকে সমস্ত কোয়েশ্চেন থাকবে এমসিকিউ মতন করে এবং সঙ্গে থাকবে অনেক অনেক ইনফরমেশন। তাই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে। তোমাদের সব রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কোনো এক্সামে এমন নেই যে বাদ যায়। তো ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করে দিও। কোনো প্রশ্ন থাকলে, কিছু আর জানার থাকলে বা যে কোনো কিছু তোমাদের ইচ্ছা তোমরা কমেন্ট করো। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য যে বেল আইকন আছে ওটা করে দিও। তাতে কি হবে, ইনস্ট্যান্টলি কোনো ভিডিও আপলোড হলে, লাইভ থাকলে বা প্রিমিয়ার হলে তোমরা ইনস্ট্যান্টলি জয়েন করতে পারবে এবং অ্যাকচুয়ালি ওটা কুইজের মতন হতে পারবে, তোমরা অ্যান্সার দিতে পারবে আমার সাথে বা অন্য কোনো স্যারেদের সাথে। তো তাই জন্য করে দিও, এটা ফ্রি, তোমরা তোমাদের ভালোর জন্যই করো। আর যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, এবারে কার কথা না বাড়ি স্ট্রেট টু কোয়েশ্চেন্স। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন্স কি আছে, তথ্য প্রযুক্তি আইন 2000-এর কোন ধারার অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক, যেটা হচ্ছে METI, সম্প্রতি 43টি মোবাইল অ্যাপস নিষিদ্ধ করেছে। আমরা জানি এর আগেও অনেক অ্যাপস নিষিদ্ধ হয়েছে। তোমাদের প্রিয় যারা, আমি তো খেলি না এসব গেম, তো পাবজি যাদের প্রিয় গেম তাদের এরকম গেম গেছে, শেন গেছে, ক্লাব ফ্যাক্টরি, প্রচুর অ্যাপস গেছে। তো এইবারেও 43টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এটা কোন ধারার মধ্যে? তো এটা আগে যারা পড়েছে তারা জানতে হয়তো এটার অ্যান্সারটা। তো আবার বলে দিই, ধারা 53B, ধারা 21A, ধারা 68C নাকি ধারা 69A? অ্যান্সার হচ্ছে ধারা 69A এর দ্বারা এটা করা হয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা 24 নভেম্বর 43টি অ্যাপ গুলোতে আদেশ দেওয়া হয়েছে যেগুলো আটকানো হবে। তো এর আগেও যে অ্যাপস গুলো করা হয়েছিল সেই অ্যাপস গুলো কিন্তু মনে রাখতে হবে, এই সেম ধারার উপরেই নির্দেশ ছিল। তথ্য প্রযুক্তি আইন দ্বারা 69A এর অধীনে আদেশ জারি করা হয়েছিল। কেন করা হয়েছে? এই সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলা রক্ষাকারী পূর্ববর্তী বিষয়গুলিতে এমন কার্যকলাপে জড়িয়ে থাকার জন্য এই অ্যাপস সম্পর্কিত ইনপুট গুলির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ জানি যে আমরা অ্যাপসে অনেক কিছু অ্যাক্সেস দিয়ে দিই, এবারে অ্যাপস গুলো কোথাকার, অ্যাকচুয়ালি তারা ভালো কাজে ইউজ করছে কিনা, তার মধ্যে পার্সোনাল ডেটা নিয়ে কোনো খারাপ কিছু করবে কিনা, তো সমস্ত দিক থেকে আমাদের সিকিউর থাকতে হয়। তো যেগুলো আমাদের কাছে থ্রেট মনে হচ্ছে সেগুলো ভারত সরকার থেকে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কার্যত শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের 10ম সংস্করণ। কোন রাজ্য দ্বারা এটা আয়োজন করা হচ্ছে? মধ্যপ্রদেশ, ত্রিপুরা, আসাম, কর্ণাটক। উত্তর হচ্ছে ত্রিপুরা। বিশিষ্ট জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের 10তম সংস্করণ 2020 সালের 24শে নভেম্বর ভার্চুয়াল মোডে শুরু হয়েছে। মানে সমস্ত যত রকমের যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ভার্চুয়াল মোডেই হচ্ছে। 4 দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, সরকার অধিদপ্তরের স্বায়ত্তশাসিত সংস্থা বিজ্ঞান প্রসার যৌথভাবে আয়োজন করেছে। ভারত এবং ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ সরকার। 2020 সালে 24 থেকে 27 অব্দি এটা চলেছে। তো পরের প্রশ্নে যাওয়া যাক, 3 নম্বর প্রশ্ন। টাইগার রিজার্ভটির নাম বলো যা 10 বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে 4 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য প্রথমবারের মতন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, যার নাম TX2। এবার বুঝিয়ে দিই, একটা টাইগার রিজার্ভ ছিল যার একটা লক্ষ্য ছিল যে 10 বছরের মধ্যে ওখানকার টাইগারের সংখ্যাকে ডাবল করে দেবে, কিন্তু সেটা তারা মাত্র 4 বছরের মধ্যেই টার্গেটটাকে অ্যাচিভ করে নিয়েছে। তার ফলে একটা যে অ্যাওয়ার্ড পেয়েছে ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে TX2। তো কোনটা পেয়েছে, কোন টাইগার রিজার্ভ? কাজিরাঙ্গা, বাল্মীকি, পিলিভিট নাকি সরিস্কা? তো অ্যান্সার হচ্ছে পিলিভিট। তো পিলিভিট টাইগার রিজার্ভ হচ্ছে যেটা PT, আর এটা উত্তরপ্রদেশের বন বিভাগ 10 বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে মানে পরিবর্তে 4 বছরের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করে দিয়েছে। তাই জন্য এই TX2 আন্তর্জাতিক পুরস্কারটা পেয়ে গেছে। তাই মনে রাখতে হবে, TX2 যখনই আসবে এটা কোন রাজ্যের সঙ্গে রিলেটেড হবে? উত্তরপ্রদেশ হবে। আর কিসের সঙ্গে? টাইগার রিজার্ভের সাথে। তো TX2 লক্ষ্য ছিল বনের বাঘের দ্বিগুণ করা। আর সংখ্যা কত ছিল? 2018-তে ছিল হচ্ছে গিয়ে 2016-তে তো 25টি বাঘ ছিল, সেটা এখন 65-তে হয়ে গেছে, মানে 4 বছরের মধ্যে। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, WBTET, WBPSC, WBP, WBPSI, WBCS ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটাল ভাবে।
এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা HDFCর ATM বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর, কোন রাজ্য সরকার জনগণকে সম্প্রতি কোভিড-19 মহামারীর সম্পর্কে সচেতন করছে হিম সুরক্ষা অভিযানের মাধ্যমে? তো এই হিম সুরক্ষা অভিযান কোথায় চালু হয়েছে? তেলেঙ্গানা, আসাম, জম্মু কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। দেখে নিই এটা কি। কোভিড-19 মহামারী সম্পর্কে জনগণকে সংবেদনশীল করতে এবং ঘরে ঘরে প্রচারের মাধ্যমে টিবি, কুষ্ঠ, ডায়াবেটিস এবং রক্তচাপের মতন যেগুলো রয়েছে সেই রোগের লক্ষণগুলো সম্পর্কিত তথ্য জানানো হচ্ছে এই হিম সুরক্ষা অভিযানের দ্বারা। তো রাজ্য জুড়ে লক্ষ্য এটা হচ্ছে পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো এটার লক্ষ্যটা কি রয়েছে? একটি অভিযান যেখানে যে অধীনে স্বাস্থ্য, আয়ুর্বেদ, মহিলা ও শিশু উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ বিভাগ, জেলা প্রশাসন এবং NGO সমন্বয়ে প্রায় 4000টি দল এই প্রচারে অংশ নেবে, নিয়ে এই কাজটা করবে। আর আমার আজকে একটু ঠান্ডাও লেগেছে, একটু গলার অবস্থা খারাপ, তার জন্য সরি, সেটা আমার ফার্স্টে বলা উচিত ছিল। যাই হোক, 5 নম্বর প্রশ্ন, জেমস ওলফেন সোহান সম্প্রতি মারা গেছেন। তো আজকে অনেকগুলো মারা যাওয়ার নিউজ আছে স্যাডলি। তিনি নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক, নতুন ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জেমস ওলফেন সোহান যিনি ছিলেন উনি একজন প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার যিনি বিশ্ব ব্যাংকের শীর্ষস্থানীয় এক দশককালে দরিদ্রতম দেশগুলির ত্রাণ দিয়েছিলেন, উনি সেই কাজ করেছিলেন। তো তিনি মারা গেছেন। তো তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস ওলফেন সোহানকে গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং 1955 সালে জুন থেকে মে 2005 সাল অবধি তিনি ব্যাংকের নেতৃত্ব করেন। অস্ট্রেলিয়া জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে আমেরিকান নাগরিক হয়েছিলেন। 6 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্নটা রিলেটেড, কারণ যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক পড়লাম। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কথা তোমরা অলরেডি জানো, বাট আমি একবার মনে করিয়ে দিই। মন্ট্রিয়াল কানাডা, না লসন সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে, নাকি কুয়ালালামপুর? তো অ্যান্সার হচ্ছে ওয়াশিংটন ডিসি। সদর দপ্তর বলে দিলাম ওয়াশিংটন ডিসি। এবার রাষ্ট্রপতি কে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের? ডেভিড মালপাস, মনে রাখতে হবে কিন্তু। 7 নম্বর প্রশ্ন, সাদিক আল মাহদি সম্প্রতি প্রয়াত হয়েছেন। বললাম অনেকগুলো নিউজ আছে। তিনি ছিলেন কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? নাইজেরিয়া, নেপাল, সুদান নাকি আফগানিস্তান? এখান থেকে তোমরা কাট আউট করতে পারো নেপাল অবভিয়াসলি। তো অ্যান্সার হয়ে যাবে সুদান। সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা সাদিক আল মাহদি 26শে নভেম্বর সংযুক্ত আরব আমিরাত UAE এর একটি হাসপাতালে মারা যান, কোভিড-19 মারা যান।
তো তিনি ছিলেন 84 বছর বয়সী আল মেহেদি। আর 1966 থেকে 1967 সালে এক দলের আগে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাত্র 1 বছরের জন্য। তো জাফর আল নিমিরের নেতৃত্বে সামরিক অধিকারীরা 2 বছরের পরে দায়িত্ব নিয়েছিলেন এবং প্রায় 2 দশক ধরে দেশটিকে সামরিক একনায়কত্বে পরিণত করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এত ডিটেলস তো জেনে লাভ নেই, জাস্ট নাম আর কোথাকার ছিলেন। SME স্টার্টআপ এবং স্টার্টআপ গুলির সমর্থন করতে কোন ব্যাংক সম্প্রতি উদ্ভাবক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যেটা ICCI এর সাথে একটি সমঝোতা করেছে? RBL, HDFC ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI। তো এখানে আমরা একটা জিনিস মনে করে দিই, স্টেট ব্যাংকের সঙ্গে কোন ব্র্যান্ড পার্টনারশিপ করেছে, হচ্ছে মার্সিডিজ। তো এখানের উত্তর হচ্ছে HDFC ব্যাংক SME যেটা স্টার্টআপস সমর্থন করার জন্য উদ্ভাবক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাথে একটি সমঝোতা করেছে। এই সংঘের মাধ্যমে HDFC ব্যাংকের থেকে অন্য আর্থিক এবং অন্যান্য সুবিধার্থে বিভিন্ন স্টার্টআপস গুলোকে এই নিযুক্ত এবং তালিকাভুক্ত করে তাদেরকে সহায়তা করবে। তো ICCI এবং HDFC ব্যাংক যৌথভাবে মিলে এই কাজটি করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষা নিয়ে সম্প্রতি কোন দেশের সাথে ভারত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড না সুইজারল্যান্ড? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 2020 সালে 26 নভেম্বর ভারত ও ফিনল্যান্ডের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এই সমঝোতাটা স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর রয়েছেন আমাদের, তার সঙ্গে ফিনল্যান্ডের প্রতিপক্ষ ক্রিস্টা মিককোনেন। এটার উদ্দেশ্য কি? দেশগুলি যেমন তাদের ক্ষেত্রে তাদের সেরা অনুশীলনের বিনিময় করবে, বায়ু এবং জলদূষণের প্রতিরোধ করবে, বর্জ্য ব্যবস্থাপনা করবে, কম কার্বন যুক্ত যে কোনো কিছু ব্যবহার করবে এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং এর প্রচারের বিজ্ঞপ্তি দ্বারা অর্থনীতি লাভ করবে বা অর্থনীতি উন্নত করবে। ব্যাস। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, এখানে কিছু নেই। 10 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী সম্প্রতি তৃতীয় গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট রিইনভেস্টমেন্ট 2020 উদ্বোধন করেছেন। তো এই যে রিইনভেস্টমেন্ট করছেন এর বিষয়টা কি? টেকসই শক্তি পরিবর্তনের জন্য উদ্ভাবন, আসুন আমাদের পরিবেশকে দূষিত করা বন্ধ করি, নির্ভরযোগ্য এবং শক্তিশালী, অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য পরিষ্কার শক্তি। তো এটা উত্তর হচ্ছে টেকসই শক্তি পরিবর্তনের জন্য উদ্ভাবন। এটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, সরি, কারণ এত পরিমাণে ইনফরমেশন একটা পিপিটি স্লাইডে লিটারালি ধরানো যায় না, তাই জন্য তোমরা না সবসময় পিডিএফ গুলো ডাউনলোড করবে। পিডিএফ এ কিন্তু ফুল ইনফরমেশন থাকে, কারণ আমি পিপিটিতে ধরানোর জন্য অনেক সময় কিছু ইনফরমেশন কাট আউট করতেই হয় আমাকে, কারণ দেখতেই পাচ্ছ পুরো পিপিটি ভরে গেছে। যাই হোক, আমি বলে দিই কি আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 নভেম্বর 2020 এর রি-ইনভেস্টমেন্ট যেটা তৃতীয় গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্টের উদ্বোধন করেন। তৃতীয় গ্লোবাল রি-ইনভেস্টমেন্ট যেটা শক্তি বিনিয়োগকারীদের সভা এবং এক্সপো নতুন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রক যেটা MNRE সেটাতে তারা আয়োজিত করেছিল ভারত। এটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে 26 থেকে 28 নভেম্বর অবধি অনুষ্ঠিত হবে, মানে অলরেডি হয়ে গেছে। তো রি-ইনভেস্টমেন্ট 2020 এর থিম কি ছিল? টেকসই শক্তি ট্রানজিশনের জন্য উদ্ভাবন। ব্যাস। পরবর্তী প্রশ্ন, এটাই আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ভারতীয় আইটি শিল্পের জনক, অনেকেই জানবে নাম, ফকির চাঁদ কোহলি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশনস কি আছে? ইনফোসিস, টেক মাহিন্দ্রা, HCL প্রযুক্তি মানে HCL টেকনোলজিস না TCS টাটা কনসালটেন্সি সার্ভিসেস। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, যারা এক্সাম দিতে যাও, তারা সবাই TCS গীতবিতানে যাই। আমি নিজেও TCS গীতবিতানে এক্সাম দিতে যাই। যাই হোক, অ্যান্সারটা হচ্ছে TCS মানে TCS, তাই জন্য আমি বললাম, মনে যাতে এইভাবে মনে থাকে যে আমরা এক্সাম দিতে যাই ওখানে। তো টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রতিষ্ঠাতা ছিলেন ফকির চাঁদ কোহলি, যিনি ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্পের জনক হিসাবে পরিচিত ছিলেন। তিনি মারা গেছেন। প্রতিষ্ঠাতা হওয়ার পাশাপাশি তিনি TCS এর প্রথম CEO ছিলেন। কোহলি যিনি মারা গেছেন টাটা পাওয়ার কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবেও কাজ করেছেন এবং পুনে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর গভর্নর বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো আজকের মতন ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ অবধি দেখছো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পিডিএফ আমি বারবার বলছি, পিডিএফটা ডাউনলোড করে নিও, কারণ আমি একবার বললাম একবার বলে দিই, আমার এখানে থেকে আমার পিডিএফ এ বেশি নোটস থাকে, এখানে জায়গা ধরে না, এত পরিমাণে নোটস থাকে। তো যাই হোক,
কোথায় কোথায় পাবে? www.bayofbooks.com এ পাবে, আর টেলিগ্রাম চ্যানেল এক্সাম গুরুজিতে পাবে। আর সব থেকে ভালো তোমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশনের অ্যাপটা নিয়ে নাও। এই অ্যাপে এভরিথিং পাবে, আমার পিডিএফ থেকে শুরু করে বা যে কোনো রকমের এক্সামের ইনফরমেশন, ভিডিও ক্লাসেস, মক টেস্ট, হোয়াট নট, সবকিছু পেয়ে যাবে। যাই হোক, আমার মনে করার দায়িত্ব, মনে করি যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই নিজে থেকে করো। আজকের মতন এখানেই, সুস্থ থেকো, ভালো থেকো, আমার মতো ঠান্ডা লাগিয়ে বসে থেকো না। চলো বাই।